স্বাগত জানাচ্ছি নিউজ 24 সন্ধ্যা সংবাদে। পুরো সংবাদের সঙ্গে রয়েছে আমরা দুজন, আমি ফারনাজ জুই এবং আমি সানজিদা ইসলাম। শিরোনাম দেখছিলেন। এবারে বিস্তারিত। দেশে এখনো ষড়যন্ত্র চলছে, বাঙালির ঐক্যে ফাটল ধরানোরও চেষ্টা চলছে। সব ষড়যন্ত্র রাজনৈতিকভাবে মোকাবেলা করে আওয়ামী লীগ সরকারের নেতৃত্বেই দেশ এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিজয় শোভাযাত্রার উদ্বোধন পূর্ব সমাবেশে তারা এসব কথা বলেন। পরে র্যালিটি শাহবাগ হয়ে ধানমন্ডি 32 নম্বরে গিয়ে শেষ হয়। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। বিজয়ের সুবর্ণ জয়ন্তী ও মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে বিজয় শোভাযাত্রার আয়োজন করে আওয়ামী লীগ। দুপুর 2টায় শোভাযাত্রার কথা থাকলেও 12টার পর থেকে নেতাকর্মীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে পুরো রমনা এলাকা। ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড সহ বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা হাজির হতে শুরু করে। ঢাকা মহানগর উত্তর দক্ষিণ আওয়ামী লীগ ছাড়াও দলের বিভিন্ন সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দুপুর 2টার আগেই পুরো রমনা শাহবাগ এলাকায় নেতাকর্মীদের ঢল নামে। র্যালির আগে অস্থায়ী মঞ্চে বক্তব্য দেন কেন্দ্রীয় নেতারা। তারা বলেন, জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রকে ছিন্ন ভিন্ন করে মুক্তিযুদ্ধ চেতনায় দেশ এগিয়ে যাবে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধু যে স্বপ্নের বাস্তবায়ন করে যেতে পারেনি, সেই স্বপ্নের পথে আজকে দুরন্ত গতিতে এগিয়ে চলছে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের পথে। আমাদের এই উন্নয়ন অগ্রযাত্রায় নস্যাৎ করার জন্য সেই ৭৫ পরের শক্তি পাকিস্তান এবং তাদের পশ্চিমা মিত্ররা এখনো ষড়যন্ত্রে লিপ্ত আছে। সকল জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রকে ছিন্ন ভিন্ন করে এই বাঙালি জাতি মুক্তিযুদ্ধের চেতনার এই মানুষরা এগিয়ে যাবেই যাবে, এই হক প্রত্যয়। প্রধান অতিথির বক্তব্যে দলের প্রবীণ নেতা আমির হোসেন আমু বলেন, দেশে এখনো ষড়যন্ত্র অব্যাহত রয়েছে, ঐক্যবদ্ধভাবেই সব অপশক্তিকে মোকাবেলা করতে হবে। ষড়যন্ত্র থেমে নেই, এখনো ষড়যন্ত্র চলছে, এখনো সাম্প্রদায়িকতা সৃষ্টির মাধ্যমে বাঙালির ঐক্যে ফাটল ধরাবার চেষ্টা চলছে। এখনো গণতন্ত্রের নামে অগণতান্ত্রিক শক্তি গণতন্ত্রকে নস্যাৎ করবার চেষ্টা করছে। আজকে জাতীয় আন্তর্জাতিক সমস্ত ষড়যন্ত্রকে পদদলিত করে যেমনি তিনি পদ্মা ব্রিজ সহ এই দেশের উন্নয়ন পরিকল্পনা এগিয়ে নিয়ে যাচ্ছেন। এই বিজয় শোভাযাত্রা সোহরাওয়ার্দী উদ্যান থেকে শুরু হয়ে শাহবাগ এলিফ্যান্ট রোড হয়ে ধানমন্ডি 32 নম্বর এসে শেষ হয়। স্মরণকালের সেরা জনসমাবেশ করলো আওয়ামী লীগ। বিজয়ের এই 50 বছর পূর্তিতে পুরো ঢাকা শহর ছিল লোকারণ্য। আওয়ামী লীগ যারা বলছেন দেশে এখন ষড়যন্ত্র চলছে, সকল প্রকার ষড়যন্ত্র মোকাবেলা করে এগিয়ে যাবে আওয়ামী লীগ, এমনটাই প্রত্যাশা কেন নেতাদের। ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থায় ঝুঁকিপূর্ণ হওয়ার পরও সরকার তাকে বিদেশে যেতে বাধা দিচ্ছে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সিলেটে আয়োজিত সমাবেশে তিনি একথা বলেন। এ সময় দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকার ইতিহাস বিকৃত করেছে। এক পর্যায়ে সমাবেশে স্লোগান দেয়া নিয়ে বিশৃঙ্খলা দেখা দেয়। সিলেট থেকে সৈয়দ রাসেলের তথ্য চিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটি সিলেট বিভাগের আহ্বায়ক আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে সমাবেশ শুরু হয় দুপুর 2:40 দিকে। কেন্দ্রীয় নেতারা আসার আগে দুপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে স্থানীয় নেতাদের নাম ধরে স্লোগান দেয়াকে কেন্দ্র করে দুপক্ষের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক হাতাহাতি শুরু হয়। এ সময় দুপক্ষের কর্মীরা দর্শক সারির চেয়ার তুলে এক পক্ষ অপর পক্ষের দিকে ছুটতে থাকে। এ সময় বেশ কিছু চেয়ার ভাঙচুর করেন বিক্ষুব্ধ কর্মীরা। বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, বর্তমান সরকার মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস বিকৃত করছে। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের মূল ইতিহাসকে বিকৃত করতে চায়। মূল ইতিহাস বিকৃত করলেই জিয়াউর রহমানের নাম আসবে প্রথম রিভোল্ট, তারপরে স্বাধীনতার ঘোষণা, তারপরে সেক্টর কমান্ডার, তারপরে জেড ফোর্সের অধিনায়ক, সিলেট মুক্তির মহানায়ক। কিন্তু আওয়ামী লীগ এটাকে স্বীকৃতি দিতে চায় না।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, সরকার খালেদা জিয়াকে বিদেশ যেতে দিচ্ছে না। উন্নয়ন ও মেগা প্রকল্পের কথা বললেও দেশে দারিদ্র্য বেড়েছে, অর্থনীতি ধ্বংস করে দেয়া হয়েছে। খালেদা জিয়া বন্দী হয়ে মিথ্যা মামলায় সাজাপ্রাপ্ত হয়ে আজকে হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বৈগণ। দারিদ্র্যের সংখ্যা আরো বেড়ে গেছে। কিছু মানুষ বড়লোক হচ্ছে, গুটিকতক মানুষ যারা এই সরকারের মদতপুষ্ট। এদিকে ঢাকায় এক অনুষ্ঠান শেষে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, রোববার দুপুরে রাজধানীতে বিজয় র্যালি করবে বিএনপি। বেলা 2টায় নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিজয় র্যালি অনুষ্ঠিত হবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। তথ্য প্রযুক্তির পরিপূর্ণ ব্যবহারের মাধ্যমে বিচার ব্যবস্থা আরও গতিশীল করার তাগিদ দিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। বিকেলে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আয়োজিত বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিবস উপলক্ষে আলোচনা অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে একথা বলেন রাষ্ট্রপতি। অনুষ্ঠানে সাধারণ মানুষের আস্থা অর্জনের জন্য সময়মতো আইনানুগভাবে বিচার কার্য পরিচালনা করতে বিচারপতি ও আইনজীবীদের প্রতি আহ্বান জানান প্রধান বিচারপতি। এ সময় আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে বিচার বিভাগ আজ স্বয়ংসম্পূর্ণ বলে মন্তব্য করেন আইনমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্রত হলো আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশের জনগণের কল্যাণ ও উন্নতি করা এবং তাদের দারিদ্র্য বিমোচন করা। একটি স্বাধীন বিচার বিভাগ সেই ব্রতের সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে জড়িত। তাই সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে আমাদের পৌঁছতে হবে। একজন বিচারক আনুষ্ঠানিকভাবে অবসর গ্রহণ কারণে তার পরিধেয় গাউন খুলে ফেললেও বিচারিক বৈশিষ্ট্য, মানসিকতা ও মর্যাদা অক্ষুণ্ণ রাখতে হবে। ইতিমধ্যে সুপ্রিম কোর্টে অনলাইন কজ লিস্ট চালু হয়েছে এবং অনলাইন বেল কনফার্মেশন ব্যবস্থা কার্যকরভাবে চলছে। সুপ্রিম কোর্ট যেহেতু কোর্ট অফ রেকর্ড, সেহেতু এর নথিকে ডিজিটাল নথিতে পরিণত করার উদ্যোগ গ্রহণ করতে হবে এবং মামলা দায়ের থেকে রায় ঘোষণা পর্যন্ত সমস্ত কার্যক্রমকে ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণের ব্যবস্থা করাও জরুরি। এই লক্ষ্য অর্জনে ই জুডিশিয়ারি প্রকল্প বাস্তবায়নের কাজ হাতে নেওয়া হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিবুল ইসলাম। হাবিব, সুপ্রিম কোর্ট দিবসে আইনজীবীদের প্রত্যাশা কি আর বক্তারা আর কি বলছেন? ধন্যবাদ পদ্মা। আসলে চতুর্থবারের মতো এবার কিন্তু বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিবস উদযাপন হলো আজকে, এবং এই অনুষ্ঠানে প্রধান বিচারপতি সহ বাংলাদেশের প্রধান রাষ্ট্রপতি তিনি উপস্থিত ছিলেন ভার্চুয়ালি, এবং অন্যান্য আইনজীবীরা কিন্তু এখানে উপস্থিত ছিলেন। বিশেষ করে আইনমন্ত্রী আনিসুল হক এবং জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী এবং অ্যাটর্নি জেনারেল সহ আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগের উভয় বিভাগের বিচারপতি এবং সিনিয়র আইনজীবীরা উপস্থিত ছিলেন। তো সব এখানে সিনিয়র আইনজীবীরা কথা বলেছেন, অ্যাটর্নি জেনারেল কথা বলেছেন এবং যে অতিথিরা ছিলেন সবাই কথা বলেছেন। তারা মূলত একটি বিষয় ফোকাস করেছেন এবারের এই সুপ্রিম কোর্ট দিবসে, যে দীর্ঘ প্রায় 2 বছর কিন্তু সারা বিশ্বব্যাপী যে কোভিডের কারণে যে সব কিছুতেই একটা স্থবিরতা তৈরি হয়েছিল, সেই স্থবির পরিস্থিতির মধ্যেও কিন্তু বাংলাদেশ যে আইনাঙ্গন যে পরিচালনা সম্ভব হয়েছে সেটি ভার্চুয়াল পদ্ধতিতে, অর্থাৎ তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে। এই বিষয়টি কিন্তু ফোকাস করা হয়েছে, কারণ আপনি জানেন যে তথ্য প্রযুক্তি অধ্যাদেশ বা তথ্য প্রযুক্তির কোনো আইনই ছিল না বাংলাদেশে। সুপ্রিম বিশেষ করে আইনাঙ্গনের বা আইন পরিচালনার জন্য, কোর্ট পরিচালনার জন্য। তো সেই কোভিড পরিস্থিতির মধ্যে যে তড়িঘড়ি করে তথ্য প্রযুক্তি অধ্যাদেশ জারির মাধ্যমে রাষ্ট্রপতি কিন্তু এই ভার্চুয়াল পদ্ধতিতে বিচারিক কার্যক্রম পরিচালনার যে সুযোগটি দিয়েছিলেন সেই বিষয়টি তারা উল্লেখ করেছেন। এবং তারা বলেছেন, রাষ্ট্রপতি বিশেষ করে বলেছেন যে এইভাবেই যদি দেশের সকল বিচারাঙ্গনের সর্বক্ষেত্রেই যদি আপনার ই জুডিশিয়ারি বা এই যে আপনার ভার্চুয়াল পদ্ধতি চালু করা যায়, তাহলে বাংলাদেশের বিচার বিভাগের আমূল পরিবর্তন হবে। এছাড়া আইনমন্ত্রী বলেছেন যে বাংলাদেশে
বাংলাদেশ এখন একটি স্বয়ংসম্পূর্ণ বিচার ব্যবস্থা বর্তমানে বিরাজমান। কারণ এর আগে আপনি জানেন যে মানবতা বিরোধী অপরাধের বিচার হয়েছে, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার হয়েছে। এই সব মিলিয়ে সবকিছুর পরে আজকে বাংলাদেশের বিচার বিভাগ একটি স্বাধীন এবং স্বয়ংসম্পূর্ণ। তো সব মিলিয়ে বিচার বিভাগের ইতিহাস ঐতিহ্যের বিষয়গুলো উঠে এসেছে আজকে এই সুপ্রিম কোর্ট দিবসের আলোচনা। তো এই ছিল মোটামুটি আমার কাছে সুপ্রিম কোর্ট দিবসের আলোচনা সর্বশেষ। পদ্মা। হাবিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, সুপ্রিম কোর্ট দিবসের আয়োজন নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী হাবিবুল ইসলাম হাবিব। যারা পাকিস্তানে লেজুর বৃত্তি করে ও সম্প্রীতি নষ্ট করতে চায় তাদের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। শনিবার জাতীয় প্রেস ক্লাবে ইন্ডিয়া বাংলাদেশ সম্প্রীতি পরিষদের এক আলোচনায় মন্ত্রী একথা বলেন। মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাসে বাংলাদেশ ভারত সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাধীনতার সময় মুক্তিযুদ্ধে ভারত এই দেশকে অনেক সহযোগিতা করেছিল। এই দুই দেশের সম্প্রীতি আরো গভীর করতে হবে। ভারত বাংলাদেশের জন্য রক্ত দিয়েছে, তাই ভারত বাংলাদেশ সম্পর্ক রক্তের বলেও জানান তিনি। বাংলাদেশে জাতীয় পর্যায়ে দুই দেশের সরকারের সহযোগিতা থাকতে সংগঠনকে সহযোগিতা করার কথাও বলেন আব্দুর রাজ্জাক। অন্যান্য দেশের সাথে আমাদের সম্পর্ক রয়েছে, চীনের সাথে রয়েছে ভৌগোলিক, রাজনৈতিক নানান কারণে, সেটাকে আমরা সম্মান দেখাই। আমরা সৌদি আরব আমাদের ইসলামিক দেশ হিসাবে তাদের সাথেও আমাদের সুসম্পর্ক। পৃথিবীর সকল দেশের সাথেই বঙ্গবন্ধু বলেছেন আমরা সুসম্পর্ক রাখবো, কিন্তু প্রতিবেশী দেশ হিসাবে ভারতবর্ষ, ভারতের জনগণ যে অবদান রেখেছে এটাকে আমরা সবসময় মূল্যায়ন করি এবং সর্বোচ্চ স্থান দিই। মালয়েশিয়ায় শ্রমিক পাঠাতে সমঝোতা স্মারক সই হবে কাল। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আশা প্রকাশ করেছেন, জুনের মধ্যে বিদেশে কর্মসংস্থান হবে 9 লাখ বাংলাদেশির। আর পররাষ্ট্রমন্ত্রী কে আব্দুল মোমেন জানিয়েছেন, বিদেশে থেকেই প্রবাসীরা যেন এনআইডি পান সে প্রক্রিয়া আবারও শুরু হবে। শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন মন্ত্রী। বিস্তারিত মাসুদা লাবনীর প্রতিবেদনে। 18 ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসন দিবস। শনিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে প্রতি বছরের মতো এবারও নানা আয়োজনে দিবসটি উদযাপিত হয়। জানুয়ারি মাসে অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রী জানান, মালয়েশিয়ায় 3 বছর বন্ধ থাকার পর আবারও কর্মী পাঠাতে রবিবার দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক সই হবে। যে আমাদের যে জনশক্তি যেটা আছে এটাকে কাজে লাগাবার জন্য আমাদেরকে বিভিন্ন পদক্ষেপ নিতে হবে। আমরা উদ্যোগ নিয়েছি অনেক দেশে নতুন করে কর্মসংস্থানের ব্যবস্থা করতে। মালয়েশিয়া অবশ্য নতুন নতুন না, এটা পুরান মার্কেট, বাট এটাকেও আমরা খোলার কিন্তু একটা উদ্যোগ নিয়েছি। কালকে একটা দস্তখত হবে MOU, আশা করা যায়। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিমানের ভাড়া কমানোর বিষয়ে সংশ্লিষ্টদের সাথে কথা হবে। ইতালি সহ নতুন নতুন দেশে কর্মসংস্থান সৃষ্টি ছাড়াও লিবিয়াতে শ্রমবাজার 2015 সাল থেকে বন্ধ ছিল। এখন পরিস্থিতি ভালো হয়, সে দেশেও শ্রমিক পাঠানো হবে। কোভিড-19 পরিস্থিতিতে প্রবাসী ভাই বোনেরা 2020-21 অর্থ বছরে রেকর্ড পরিমাণ প্রায় 24.78 বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স প্রেরণ করেছেন, যা পূর্ববর্তী বছরের তুলনায় 36 ভাগ বেশি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, অভিবাসনের সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে অভিবাসন সংক্রান্ত নতুন আইন ও নীতিমালা প্রণয়ন করা হয়েছে। বৈদেশিক কর্মসংস্থানে আগ্রহীদের প্রতিযোগিতাপূর্ণ আন্তর্জাতিক শ্রম বাজারের উপযুক্ত দক্ষ করে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় অবকাঠামোর নির্মাণ চলমান রয়েছে। এছাড়া 30 ডিসেম্বরকে প্রবাসী দিবস ঘোষণা করার আশাবাদ ব্যক্ত করেন তিনি। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। এশিয়ার পর্যটন নির্ভর দেশ মালদ্বীপ, যে দেশটির অর্থনৈতিক কর্মকাণ্ডের 1/3 নিয়ন্ত্রণ করছেন বাংলাদেশি অভিবাসীরা। সহজ অভিবাসন ও কাজের অবারিত সুযোগ থাকায় কর্মসংস্থানের জন্য এই দ্বীপ রাষ্ট্রটিকেই বেছে নিচ্ছেন বাংলাদেশিরা। দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার রিয়াল অ্যাডমিরাল মোহাম্মদ নাজবুল হাসান জানান, করোনার ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানোয় আগামী বছর মালদ্বীপে আরও বিপুল সংখ্যক বাংলাদেশির কর্মসংস্থান সৃষ্টি হতে পারে। মালদ্বীপে বাংলাদেশের শ্রমবাজার নিয়ে মেহেদি হাসানের ক্যামেরায় লাকমিনা জেসমিন সোমার 3 পর্বের ধারাবাহিক রিপোর্ট। আজ দেখুন প্রথম পর্ব। গাঢ় নীল আর স্বচ্ছ পানির উপর ভেসে থাকা নৈসর্গিক সৌন্দর্যের দেশ মালদ্বীপ।
রাজধানী মালে পাশেই সাজানো গোছানো ছোট্ট দ্বীপ শহর হলুমালে। শহরটিতে পর্যটকদের জন্য গড়ে উঠেছে অসংখ্য আবাসিক হোটেল এবং রেস্টুরেন্ট। সমুদ্র তীরে গড়ে ওঠা তেমনই একটি হোটেল দেখভালের পুরোপুরি দায়িত্ব পালন করেন বাংলাদেশের তরুণ ইমন ইব্রাহিম। মালদ্বীপিয়ান মালিকের এই হোটেলে কর্মরতদের ৯৯% বাংলাদেশি। শুধু এখানেই না, পুরো মালদ্বীপ জুড়েই বাংলাদেশিদের এমন আধিপত্য, বলছিলেন ইমন। মালদ্বীপসের যে কোনো জায়গায় যাবেন বাংলাদেশিদের খুব ভালো ভালো পজিশনে পাবেন। এরা যত দ্রুত বাংলাদেশিদের বিশ্বাস করে, আমার মনে হয় না মিডল ইস্টে বা অন্য কোথাও সম্ভব। রাজধানী মালের রাস্তাঘাট অলিগলি ঘুরলেই দৃষ্টি জুড়ে থাকে বাংলাদেশিরা। বিশেষ করে হোটেল রেস্টুরেন্টের বাইরে সবচেয়ে বেশি বাংলাদেশি কাজ করেন রাজধানীর মাছ বাজারে। সমুদ্রে মাছ ধরেই মাসে আয় করতে পারেন 1 থেকে 1.5 লাখ টাকা। মাছ ধরা কোনো সময় কম, কোনো সময় বেশি হয়, হইলে এটা বিক্রি করিয়া তারপরে এটারে সমানভাবে সবাই ভাগ করে নিই। অন্য দেশের থেকে অনেক ভালো আছে। কোম্পানিগুলা ভালো মতো স্যালারি দেয়, তাহলে এই সম্পন্নের দিকটা অনেক ভালো। মালদ্বীপের জনসংখ্যা মাত্র 5.5 লাখেরও কম, যেখানে বাংলাদেশির সংখ্যাই প্রায় 1,20,000। সহজ অভিবাসন প্রক্রিয়া, কাজের অবারিত সুযোগ এবং বসবাসের জন্য নাতিশীতোষ্ণ আবহাওয়া থাকায় কর্মসংস্থানের জন্য এই দেশটিকে বেছে নিচ্ছেন বাংলাদেশিরা। সুন্দর পরিবেশে কার না ভালো লাগে কাজ করতে। মালদ্বীপ দেখেছি এরকম একটা কান্ট্রি, কোনো হিংসা বিদ্বেষ নাই। লেবার হিসেবে এখানে আসছিলাম শুরু থেকেই, আমি লিফটের কাজ শিখছি, এসির কাজ। করোনাকালে পর্যটন নির্ভর মালদ্বীপ মারাত্মক হুমকিতে পড়লেও পর্যটকরা ফের আসতে থাকায় ঘুরে দাঁড়াচ্ছে এর অর্থনীতি। দ্বিপাক্ষিক কূটনৈতিক ও বাণিজ্য সম্পর্কের পাশাপাশি বৈদেশিক শ্রমবাজার হিসেবে মালদ্বীপে বাংলাদেশিদের জন্য অপার সম্ভাবনা দেখেন রাষ্ট্রদূত নাজমুল হাসান। আমার বিশ্বাস 2022 সাল থেকে এই অর্থনৈতিক কর্মকাণ্ড আরো অনেক বেশি সচল হবে, আরো বেশি চাঞ্চল্য ফিরে পাবে। বাংলাদেশি শ্রমিকদের মতো এত বেশি আন্তরিক, এত বেশি কর্মঠ এবং এত বেশি নিবেদিত প্রাণ কর্মী অন্য কোনো দেশ থেকে পাওয়া আসলেই কঠিন হবে। পর্যটন শিল্পের পাশাপাশি সমুদ্র অর্থনীতি নিয়েও দেশটির সাথে কাজ করার অপার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। 1 লাখ বাংলাদেশির শ্রম আর ঘামে অর্থনীতি গড়ছে মালদ্বীপ। সেই সাথে তাদের পাঠানো রেমিটেন্স দিয়ে শক্তিশালী হচ্ছে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। সরকারের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকলে এই দ্বীপ রাষ্ট্রে আরও বিপুল সংখ্যক বাংলাদেশির কর্মসংস্থান সৃষ্টি হতে পারে। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, হলুমালে, মালদ্বীপ। এবারে দেশের করোনা পরিস্থিতি। অবশেষে দেশে করোনাতে রোগী শনাক্তের হার 1% নিচে নেমে এসেছে। গত 24 ঘন্টায় করোনাতে রোগী শনাক্তের হার 0.87% বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। শনিবার অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় 24 ঘন্টায় 13,716টি আর নমুনা পরীক্ষায় নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন 122 জন। এই সময় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন 4 জন। এ নিয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে 28,047 জনের এবং শনাক্ত হয়েছেন 15,80,872 জন। মৃত্যুবরণকারী 4 জনের মধ্যে 3 জন পুরুষ ও 1 জন নারী। বিভাগ বিশ্লেষণে দেখা যায় 24 ঘন্টায় মারা যাওয়া ব্যক্তিরা ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের। দেশে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন 15,45,403 জন। কাল থেকে দেশে শুরু হচ্ছে করোনার বুস্টার ডোজ। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানান, রোববার রাজধানীর বিসিপিএসে পরীক্ষামূলকভাবে দেওয়া হবে এই টিকা। ঢাকা জেলার সিভিল সার্জন জানান, সক্ষম ফ্রন্টলাইনারদের দিয়ে পরীক্ষামূলক বুস্টার ডোজ সফল হলে 60 ঊর্ধ্বদের দেয়া শুরু হবে। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। বিশ্বজুড়েই চোখ রাঙাচ্ছে করোনার দক্ষিণ আফ্রিকান ভ্যারিয়েন্ট ওমিক্রন। বলা হচ্ছে করোনা টিকার বুস্টার ডোজ ওমিক্রন ঠেকাতে 85% কার্যকর। তাই সংক্রমণ ঠেকাতে বাংলাদেশেও পরীক্ষামূলকভাবে শুরু হতে যাচ্ছে 60 ঊর্ধ্ব ও ফ্রন্টলাইনারদের বুস্টার ডোজ। 6 মাস পরে বুস্টার বিষয়টা আসে, তো অনেকেই পেয়েছেন। যারা আগে শুরু করেছে তারা আগে পাবে এবং যারা এই 60 ঊর্ধ্ব তাদেরকে তো প্রাধান্য দেওয়া হবে। মূলত যাদের টিকার 2 ডোজের মেয়াদ 6 মাস পেরিয়েছে তাদের আরও 1 ডোজ টিকা দেয়াকেই বলা হচ্ছে বুস্টার ডোজ। ঢাকা জেলার সিভিল সার্জন জানান, শুরুতে সীমিতভাবে সক্ষম স্বাস্থ্যকর্মীদের পরীক্ষামূলকভাবে টিকা প্রয়োগ সফল হলে দেয়া হবে 60 ঊর্ধ্বদের। আমরা সীমিত পর্যায়ে করি। আমরা যদি কালকে এটা সীমিত পর্যায়ে শুরু করি, হয়তো প্রাথমিক পর্যায়ে স্বাস্থ্যকর্মী এবং যারা সক্ষম কর্মী এদেরকে দিয়ে আমরা শুরু করব, আর পরবর্তী পর্যায়ে বয়স্কদেরকে অবশ্যই আমরা আনবো। কিন্তু সেই ক্ষেত্রে অবশ্যই তাদের যে কোমরবিডিটি সেগুলো আমরা বিবেচনার মধ্যে রাখবো। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে প্রায় অর্ধেক জনগোষ্ঠী এখন ডাবল ডোজের টিকার আওতায়। টিকার প্রাপ্যতা প্রায় নিশ্চিত, তাই দেয়া হচ্ছে বুস্টার ডোজ।
তবে শতভাগ জনগোষ্ঠীকে টিকার আওতায় না নিয়েই বুস্টার ডোজ দেয়া নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। রাজধানীর কাকরাইলে কর্ণফুলী গার্ডেন সিটি শপিং মলে 2টি স্বর্ণের দোকানে চুরির ঘটনা ঘটেছে। মালিকদের দাবি প্রায় 600 ভরি স্বর্ণ চুরি হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন মৌ খন্দকার। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে দুই যুবক একটি ভবন থেকে বের হয়ে হেঁটে যাচ্ছে। রাজধানীর কাকরাইলে কর্ণফুলী গার্ডেন সিটি শপিং মলের 4 তলায় 2টি স্বর্ণের দোকানে চুরির পর তারা স্বাভাবিকভাবেই বের হয়ে যায়। জুয়েলার্সের মালিকদের দাবি 2 দোকান থেকে প্রায় 600 ভরি স্বর্ণ চুরি হয়েছে। দোকান মালিকদের অভিযোগ এর আগেও একইভাবে চুরির ঘটনা ঘটেছে, কিন্তু মালিক সমিতির পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। রিপেয়ারিং ছিল, ওগুলি তো আমি কাউন্ট করতে পারছি না। আর আমরা কিছু ক্যাশ ছিল। অনেক কার্পেটে যে জুতার চাপ আছে, দেখেন তালাতে অনেক প্রেসার করছে ঢুকতে। 2003 সালে ওইটাও এরকম ভোরবেলায় ওরা কিছুই রাখে নেই। যদিও মালিক পক্ষ বলছে সচেতনতা বাড়ানোর কথা। আমরা ওইটা কিছু পাওয়া যায়নি, তবে এবার আমরা চেষ্টা করব যাতে এটা আর পুনরাবৃত্তি না ঘটে এবং এটা যেন আমরা সুষ্ঠুভাবে এটা আমরা আদায় করতে পারি। এদিকে 2 জন মিলে এই চুরি করেছে সিসিটিভি ফুটেজ দেখে নিশ্চিত হয়েছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। মার্কেটের দুর্বলতা তো আছে, একই সাথে এই টেকনিক্যাল যে বিষয়গুলো, মার্কেটে যারা সিকিউরিটি পার্সন আছে তারা প্রপারলি ইনস্ট্রাক্টেড কিনা আমরা সন্দিহান। আমরা সবটা নিয়ে খুঁটিনাটি বিষয় নিয়েই একেবারে সূক্ষ্মভাবে পর্যালোচনা করছি এবং তাদের দেখছি। এই ঘটনায় সিআইডি ও মহানগর গোয়েন্দা পুলিশ আলামত সংগ্রহ করেছে। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে পরিত্যক্ত অবস্থায় থাকা 86টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দারা। শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক AKM সুলতান মাহমুদ। তিনি বলেন, দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট চট্টগ্রাম আসার পরে তল্লাশি করা হয়। এ সময় সিটের নিচ থেকে 86 পিস স্বর্ণের বার উদ্ধার করে শুল্ক গোয়েন্দারা। এসব বারের ওজন প্রায় 10 কেজি, যার আনুমানিক মূল্য প্রায় 7 কোটি টাকা। স্বর্ণগুলো কারা এনেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। সন্ধ্যা সংবাদের এই পর্যায়ে বিরতি নিচ্ছে। ফিরছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। আবারও স্বাগত। দেখছে নিউজ 24 সন্ধ্যা সংবাদ। সারা দেশে জেকে বসেছে শীতের তীব্রতা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী 2 দিন সারা দেশেই বইবে শৈত্যপ্রবাহ। এবারের মৌসুমে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় রাতের তাপমাত্রার গড় 12 ডিগ্রি সেলসিয়াসেরও নিচে। জানুয়ারিতে আবারও তাপমাত্রা কমে তীব্র শৈত্যপ্রবাহ জেকে বসার আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। বিস্তারিত ফখরুল ইসলামের রিপোর্টে। ঘন কুয়াশা আর হিমেল হাওয়া কাঁপছে দেশের উত্তর পশ্চিমাঞ্চল। পৌষে সকালে অনেক জায়গায় মিলছে না সূর্যের দেখা। কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরের জনপদ। বেশি দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ। প্রচন্ড শীতের জন্য আমরা বাইরে হতে পারতেছি না। শীতের জন্য কোনোদিন যাওয়ার পাইনি। রাত যত গভীর হয় ঠান্ডার প্রকোপটা তত বাড়ে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা 9.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় তেঁতুলিয়ায়। রবি ও সোমবার শৈত্যপ্রবাহ বয়ে যাবে দেশের উপর দিয়ে। আজকে সর্বনিম্ন রেকর্ড করা হয়েছে আপনার তেঁতুলিয়াতে 9.4 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং আপনার শ্রীমঙ্গলে রেকর্ড করা হয়েছে 9.6 ডিগ্রি, ঢাকাতে রেকর্ড করা হয়েছে 16.1। সেই হিসেবে বলতে পারেন যে 19 এবং 20 তারিখে বিদেশের পশ্চিমাঞ্চল হতে দেখা যাবে যে অনেক জায়গায় 10-এর নিচে চলে আসতে পারে তাপমাত্রা। 10-এর নিচে তাপমাত্রা চলে আসবে। আপনি বলতে পারেন যে এই আমার দেশের পশ্চিমাঞ্চলে কিছু কিছু অনেক জায়গায় হয়তো দেখা যাবে যে আপনার শৈত্যপ্রবাহ আসতে পারে। আগামী জানুয়ারিতেও শীতের তীব্রতা আরও বাড়ার আশঙ্কা জানিয়েছেন এই আবহাওয়াবিদ। আমরা যেহেতু শীত শুরু হলো কেবল, দেখা যাবে যে এখন যেটা শুরু হবে এটা হয়তো দেখা যাবে যে জানুয়ারিতে আরো শীতের তীব্রতা আরো বাড়ার সম্ভাবনা রয়েছে। শৈত্যপ্রবাহে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। যুক্তরাষ্ট্রকে বলেছে র্যাব সন্ত্রাসবাদ দমন, ড্রাগ, হিউম্যান ট্রাফিকিং কমানোতে র্যাবের ভূমিকা যুক্তরাষ্ট্রকে জানানো হয়েছে। বাংলাদেশের সাথে বহু বিষয়ে আলোচনার সুযোগ আছে বলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে বলেও জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমেন। তোমাদের যে গ্লোবাল পলিসি, তোমরা টেরোরিজম বন্ধ করতে চাও, টেরোরিস্টকে তোমরা অ্যারেস্ট করতে চাও, তোমরা গ্লোবাল ড্রাগ কমাতে চাও, হিউম্যান ট্রাফিক
এই র্যাব এইসব কাজ করতেছে, আমরা নিজেরা আলাপ করতেছি। এই সময় সমস্যা তো এখন আমরা এর মধ্যে একটা বসে আলাপ করবো এটা কিভাবে আমরা মুভ করি। হ্যাঁ, আরেকটি আছে, তারা আমাদের এইসব করে, কিন্তু ওই রাশেদ চৌধুরী তো আটকে রেখেছে, ওটা দেয় না, এটা খুনিকে রেখেছে, আবার আইনের কথা বলে, মানবতার কথা। যে মানবতা লঙ্ঘন করলো, মানুষ মেরে ফেললো, তাকে তারা আশ্রয় দিয়ে রাখে, এটা তো ঠিক না। বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে বিজয়ের শোভাযাত্রা করেছে আওয়ামী লীগ। বেলা ৩টায় শোভাযাত্রা বের করে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ, নগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন ও সাধারণ সম্পাদক আজম ও নাসিরের নেতৃত্বে শোভাযাত্রাটি পুরাতন রেল স্টেশন থেকে বের হয়ে নিউ মার্কেট হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। রংপুরে সকাল 11টায় দলীয় কার্যালয় থেকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজুর নেতৃত্বে বিজয় শোভাযাত্রা বের হয় শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে বঙ্গবন্ধুর মিউরালে গিয়ে শেষ হয় আয়োজন। এ সময় জেলা আওয়ামী লীগ সহ এর সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিজয় শোভাযাত্রায় অংশ নেন। বরিশালে আয়োজিত শোভাযাত্রায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট AKM জাহাঙ্গীর। বক্তব্য রাখেন সিটি মেয়র সাদিক আব্দুল্লাহ সহ অন্যান্যরা। এছাড়া মাগুরা, চাঁপাইনবাবগঞ্জ, মানিকগঞ্জ, মেহেরপুর সহ দেশের অন্যান্য স্থানেও বিজয় র্যালি করেছে স্থানীয় আওয়ামী লীগ। এক দশক ধরে নতুন বইয়ের গন্ধে শিক্ষাবর্ষ শুরু হয় স্কুল শিক্ষার্থীদের, কিন্তু এবছর সেই সৌভাগ্য সবার নাও হতে পারে। প্রাথমিক ও মাধ্যমিকের কোনো শিক্ষার্থীকে অপেক্ষা করতে হবে জানুয়ারির শেষ পর্যন্ত। মুদ্রণ শিল্পের সাথে জড়িতরা বলছেন, টেন্ডার নিয়ে এনটিটিবি কর্তৃপক্ষ দেরি করায় সময় মতো সব জায়গায় নতুন বই পৌঁছানো সম্ভব হবে না। যদিও এনসিটিবি চেয়ারম্যানের দাবি, নির্ধারিত সময়ে নতুন বই পৌঁছে যাবে শিক্ষার্থীদের হাতে। সজল দাসের রিপোর্ট। নতুন বছরে শিক্ষার্থীদের হাতে নতুন বই। বছরের শুরুর দিনটি উৎসবের রূপ নেয় শিক্ষার্থীদের কাছে। 2010 সাল থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সব শিক্ষার্থীকেই বিনামূল্যে নতুন বই দিচ্ছে সরকার। এরই ধারাবাহিকতায় এবারও দেশের প্রায় 4 কোটি শিক্ষার্থীর হাতে নতুন বই পৌঁছে দিতে চলছে শেষ মুহূর্তের কাজ। প্রায় 35 কোটি বই ছাপানোর কাজ করছে 158টি মুদ্রণকারী প্রতিষ্ঠান। মুদ্রণ শিল্প সংস্থার তথ্য অনুযায়ী এবছর সময় বিবেচনায় লক্ষ্যমাত্রা পূরণে অনেকটাই পিছিয়ে বই ছাপার কার্যক্রম, যে কারণে নতুন বছরের শুরুতেই সব শিক্ষার্থীর কাছে পৌঁছবে না সব নতুন বই। বাজারে কাগজ সংকট আছে, কাগজের প্রাইস বাড়ছে, আর্ট কার্ডের দাম বাড়ছে। দ্বিতীয়ত আর একটি হলো 70 দিন দিলেও তো আপনি জানুয়ারির 19, 20, 25 তারিখ পর্যন্ত আমাদের সময় আছে। এখন পর্যন্ত কিন্তু প্রত্যেক প্রিন্টারেরই জানুয়ারির 25 তারিখ পর্যন্ত বই দেওয়ার সময় রয়েছে বৈধভাবে। প্রাইমারিতে 90% এবং সেকেন্ডারিতে কোনো ক্রমে 70%-এর বেশি বই শিক্ষার্থীদের হাতে পৌঁছাবে না। অবশ্য এনসিটিবি চেয়ারম্যান বলছেন, বছরের প্রথম দিনেই নতুন বই পাবে সব শিক্ষার্থী। এরই মধ্যে বই ছাপানোর কাজ প্রায় সম্পন্ন বলেও দাবি তার। প্রাথমিক স্তরের প্রায় সকল বই উপজেলায় পৌঁছে গেছে এবং মাধ্যমিক স্তরের বইও আমাদের কিছুটা বাকি আছে, সেটা আগামী 25 তারিখের মধ্যে এবং চলে যাবে উপজেলা। প্রায় 24 কোটি বইয়ের মধ্যে আমরা মাঠ পর্যায়ে পাঠিয়ে দিতে সক্ষম হয়েছি প্রায় 18-19 কোটি বই। একটা সপ্তাহের মধ্যে আমরা সকল বই ছাপানোর কাজ শেষ করে ফেলে দেবো, তারপরে আমরা সেগুলোকে পাঠাবো। পর্যাপ্ত যাচাই বাছাই হওয়ায় বইয়ের মুদ্রণ ও কাগজের মান নিয়েও এবছর তেমন প্রশ্ন থাকবে না বলেও দাবি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড প্রধানের। সজল দাস, নিউজ 24, ঢাকা। সংবাদে বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সন্ধ্যা সংবাদ। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ ও বাণিজ্যের সংবাদ। আবারও বেড়েছে চালের দাম। বস্তা প্রতি 150 টাকা পর্যন্ত বেড়েছে চট্টগ্রামের পাইকারি বাজারে। দাম বেড়েছে ডাল এবং আটারও। খুচরা বাজারে প্যাকেটজাত আটা বিক্রি হচ্ছে 45 টাকা কেজি দরে, তবে কমতে শুরু করেছে শীতকালীন সবজির দাম। কিছুটা কমেছে পেঁয়াজের দামও। চালের দামের ঊর্ধ্বগতিতে চরম হতাশ ক্রেতারা। আড়তদাররা দুষছেন মিলার ও সিন্ডিকেটকে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ।
আগামীকাল পশ্চিমবঙ্গের কলকাতা পৌরসভা নির্বাচন, তাই ডিসিআরসি গুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কলকাতার 144টি ওয়ার্ডের জন্য খোলা হয়েছে 16টি ডিসিআরসি। 4959টি বুথের জন্য থাকছে 6570টি ইভিএম। 1776টি ভোট কেন্দ্রে হবে ভোট গ্রহণ। থাকছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন রাজ্য সরকারের কাছে বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এর মধ্যে হাইকোর্টের নির্দেশক্রমে পুলিশ প্রশাসনকে সব ধরনের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। তবে করোনা আবহে পৌর নির্বাচন হওয়ায় ভোটকর্মীদের জন্য স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে। দেয়া হচ্ছে মাস্ক, স্যানিটাইজার, ফেস শিল্ড সহ সুরক্ষা কিট। সন্ধ্যার সংবাদে আবারও বিরতি, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সন্ধ্যার সংবাদ। এবারে খেলার খবর জানতে চলে যাব অপর স্টুডিওতে সহকর্মী পিঙ্কি সানোয়ারের কাছে। ধন্যবাদ পদ্মা আপনাকে। এবার ক্লেমনের সৌজন্যে খেলার সংবাদ। এদিকে নিউজিল্যান্ড সফর বাতিলের সিদ্ধান্ত থেকে সরে এসেছে বিসিবির সভায় এই সিদ্ধান্ত হয়। নিউজিল্যান্ড সফরে বর্তমানে আইসোলেশনে আছে বাংলাদেশ ক্রিকেট দল। আগামী 21 ডিসেম্বর পর্যন্ত আইসোলেশনেই থাকতে হবে তাদেরকে। অপর্যাপ্ত প্রস্তুতির অভাবে টেস্ট সিরিজ না খেলেই বাংলাদেশ দলকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে ভাবছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে নিউজিল্যান্ডে টেস্ট সিরিজ খেলছে বাংলাদেশ। নিউজিল্যান্ডে থাকা বাংলাদেশ দলের এক সদস্য বিষয়টি নিশ্চিত করেছে গণমাধ্যমকে। এই ছিল এখনকার মতো খেলার সংবাদ। সরাসরি চলে যাচ্ছে মূল স্টুডিওতে। পিঙ্কি, আপনাকে ধন্যবাদ। আর এই ছিল সন্ধ্যা সংবাদের আয়োজনে। আরো সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। ধন্যবাদ সবাইকে।